সকালে ঘুম থেকে উঠেই বাবার জন্য এখানে গরম জল করে নিলাম। বাবা সকালবেলা এই উষ্ণ গরম জল দিয়ে ওষুধ খায়। আর এদিক থেকে চায়ের জল বসিয়ে দিয়েছি, আর চা করা হবে। আর এখানে বাবুর টিফিনে চাউমিন করে দিলাম, এগ চাও। বাবু আজকে এগ চাও খাবে বলেছে টিফিনে। তো এখানে এগ চাও করে দিয়েছি, বাবু সেটা নিয়ে যাবে স্কুলে। আর আমি আমাদের জন্য চাটা করে নিয়ে তারপরে আবার আসছি তোমাদের সামনে। ছটপট করে কাজগুলো সেরে নিই। তো সকালবেলা আজকে বাবুকে স্কুল পাঠানো হয়ে গেছে, মা গিয়ে স্কুলে দিয়ে এসেছে। আর এখানে সকালবেলা বাবা তো খেয়েছে ছাতু, আর আমার মার আর কর্তামশাইয়ের জন্যে ভাত ছিল, কালকে বাসি ভাত, সেইগুলোকে ভাজা করা হচ্ছে। তো ভাজা করার জন্যে গাজর, আলু, ডিম, পেঁয়াজ কুলি, পেঁয়াজ, লঙ্কা সব দিয়ে ভাজা করা হচ্ছে, তোমাদের দেখাচ্ছি। আর এক সাইডে ডাল সিদ্ধ করলাম আম দিয়ে, টক ডাল হবে। তো দুপুরবেলা শেয়ার করবো কী কী রান্না হচ্ছে না হচ্ছে। তো এখন ভাতের সাথে শেয়ার করি, তারপরে খেয়ে দিই, কিছু খিদা পেয়েছে। তো এই যে ভাত ভাজা সব সবজি দিয়ে, শীতকালে ভালোই লাগে সব সবজি দিয়ে ভাত ভাজা খেতে। এটা সকালে যে খাওয়া হবে। আর এখানে না ডাল সিদ্ধ করা হয়ে গেছে, আম দিয়ে টক ডাল হবে। আর তারপরে দেখাচ্ছে কি কি রান্না হবে না হবে। তো এখানে দেখো কি কি রান্না হয়ে গেছে আমাদের। এখানে হয়ে গেছে ছোলার শাকের ঘন্ট, বড়ি, বেগুন, ছিম দিয়ে এটা করা হয়েছে। আর সাথে করা হয়েছে টক ডাল। আর আমি না ভুলেও যাই, জানো তো, মাঝে মাঝে। আর এখানে হয়েছে আমাদের এঁচোড় আলু দিয়ে এঁচোড় মাখা মাখা তরকারি করা হয়েছে। আর বাবার জন্য পেঁপে দিয়ে এঁচোড় দিয়ে তরকারি করা হয়েছে। বাবা যেহেতু আলু খায় না, তাই জন্য বাবার জন্য পেঁপে দিয়ে এঁচোড় দিয়ে তরকারি করা হয়েছে। আর ব্রোকলি আছে, মানে ব্রোকলি এনেছিল হাজব্যান্ড, তোমরা দেখেছো প্রচুর সবজি এনেছিল, সেখানে ব্রোকলিও এনেছে। তা ব্রোকলিটা একটা তরকারি করা হয়ে গেছিলো। আর বাবা ব্রোকলি খায় না বলে আলু দিয়েই করা হয়েছে। আর এখানে হচ্ছে ভাত উপর দেওয়া হয়ে গেছে, ভাতও হয়ে গেছে। আর আমাদের সাইডে পেঁয়াজকলি আলু ভাজা রাখা আছে। এই দিয়ে দুপুরবেলার খাওয়া হবে আজকে। তো আজকে ম্যাক্সিমাম কি প্রায় 80% মাই রান্না করেছে, আমি 20% জাস্ট হেল্প করেছি। বাড়িতে একঘেয়ে লাগছিল বলে চলে আসলাম বাবুকে স্কুলে নিতে। মা বলছিল মাই যাবে, আমার মা তোমার যেতে হবে না, আমার না ভাল লাগছে না বাড়িতে, একটু মানে কেমন যেন দম বন্ধ লাগছে, বাড়ি থেকে তো বেরোই না, ছেলেটাকে গিয়ে নিয়ে আসি। মা যেহেতু সকালবেলা ছেলেকে স্কুলে দিয়ে এসছে, তা আমি নিতে আসলাম। তো দেখো স্কুল থেকে সব বাসগুলো পরপর পরপর বেরোচ্ছে, আমাদের যে লোকাল যেসব জায়গা থেকে স্টুডেন্টরা আসে, চাকদা, ফুলিয়া, তারপরে বীরনগর, এইসব সাইড থেকে যেসব বাসগুলো আসে সব বেরোচ্ছে। আগে আগে বাসের বাচ্চাদের ছেড়ে দেয়, তারপরে আমাদের বাচ্চাদের সবাইকে ছাড়ে। তো বাচ্চাকে নিয়ে বাড়ি এখন যাব। তো সকাল এখন প্রায় 9:30 বাজে, বাবুকে স্কুলে পাঠিয়ে ভিডিওটা এখন শ্যুট করছি। ভিডিওটা বলতে গেলে কালকের কোনো ভিডিও আমি এন্ড করিনি, এন্ড করার আসলে মানসিকতাই ছিল না। তারপরে ভাবলাম যে না, আমি রেগুলার ভিডিও দেবো বলেছি এখন থেকে, তো তাই জন্য আমাকে ভিডিও করতে হবে। তা আজকে কিছু জরুরি কথা বলতে আসলাম তোমাদের সঙ্গে। আসলে তোমরা তো এখন আমার একটা ফ্যামিলি হয়ে গেছো, তো ফ্যামিলি মেম্বারদেরকে কিছু কথা গোপন রাখতে নেই, সেখানে আমি সেসব কথাই বলতে এসেছি। আর তোমরা প্লিজ একটু মন দিয়ে শোনো, হ্যাঁ। তো শুরু করছি আমি। তো কালকে আমি রেগুলার কাজ বাজ করছিলাম, ভিডিওটা রেগুলারই করছিলাম, করতে করতে হঠাৎ করে কিছু জিনিস আমার চোখে পড়লো। কিছু মানুষ আমাকে কমেন্ট করেছে যে কিছু কন্ট্রোভার্সি ক্রিয়েটার আমার কিছু ভিডিও নিয়ে ভিডিও করেছে, কিছু কমেন্টসের রিয়াকশান নিয়ে ভিডিও করেছে। তো প্রথমত আমি বলি, আমি এত মেসেজ ডিটেলসে পড়ি না। আর আর রিয়্যাক্টের কথা বলছো, লাভ রিয়্যাক্টের কথা বলছো, আমি প্রতিটা মেসেজে লাভ রিয়্যাক্ট দিই বলেই এই নয় যে আমার সঙ্গে আমার দাদা বৌদির সম্পর্ক খারাপ কিংবা অন্য কিছু। হ্যাঁ, বৌদি ক্লিয়ার করেছে বৌদির ভিডিওতে, এখন মনে হচ্ছে যে আমাকেও ক্লিয়ার করতে হবে, নাহলে তোমরা পুরো আমাকে আমাদের সম্পর্কটাকে, দাদা বৌদির সঙ্গে যে সম্পর্কটা রয়েছে সব ছিঁড়ে খাচ্ছ তোমরা সবাই মিলে। তোমাদের মাথায় প্রচুর প্রশ্ন ঘুরছে। তো সবাই এখন আমার ভিডিওটা ছাড়ার পরে বলবে আমি ক্ল্যারিফিকেশন দিতে বসেছি, আমি শাক দিয়ে মাছ ঢাকছি, কিংবা বৌদি শাক দিয়ে মাছ ঢেকেছে, এইসব নিয়ে অনেক কিছু বলবে। তো তার আগে বলি, আমি মিথ্যে কথা খুব কমই বলি। আর এখন মিথ্যে কথা বলার বয়সটাও আমাদের নেই,
যেহেতু আমরা একটা এজে চলে এসেছি, আমি 27 বছরে পড়েছি, মানে এই ফেব্রুয়ারি আসলে আমি 28-এ পড়বো। 28 বছরের একটা মেয়ে ফালতু বিনা কারণে মিথ্যে কথা বলবে, কিংবা আমার বৌদি 5 বছরের বড়, সেখানে ওর এজে এসে ও এরকম মিথ্যে কথা বলবে, এরকম টাইপ একটা আমাদের কিন্তু সেই বয়সটা এখন নেই আমাদের। একটা একটা টিনেজার বয়স থাকে, একটা ছোট বয়স থাকে যেখানে মিথ্যে কথাটা সাজে। তো সেখানে আমি ক্লিয়ার করতে এটাই এসেছি যে আমি প্রতিটা মেসেজের প্রতিটি কমেন্টসে আমি সবসময় পড়া সম্ভব হয়ে ওঠে না, তাই সব কিছু আমি যেসব কমেন্ট থাকে সেসব কমেন্টে আমি ঢালাও একচেটিয়া আমি লাভ রিয়াক্ট দিই। দেওয়ার পরে আমি যখন ফাঁকা টাইম পাই তখন আমি মেসেজগুলো পড়ি। আর তা বলে এই নয় যে আমার সঙ্গে ওদের সম্পর্কটা খারাপ, কিংবা ওদের সঙ্গে আমাদের কিছু মনোমালিন্য হয়েছে, এরম তেমন কিছুই নয়। তো সেখানে একজন কন্ট্রোভার্সি একজন কমেন্ট করেছে যে আমাকে একজন কমেন্ট করেছিল যে তোমার দাদা না ভাই কি মরেছে, এরম টাইপের কমেন্ট করেছে। সেখানে কিন্তু রিয়াকশানে কিন্তু আমি তাকে রিপ্লাই লাভ রিয়াক্ট দিয়েছিলাম, তার পরপরই কিন্তু আমি ওকে SMS-এ তাকে কমেন্টে করেছি। কমেন্টটা এখন আমি ডিলিট করিনি, কমেন্টে আমার রয়েছে যে এইসব কথা প্লিজ বলো না। কেন বলো না? এত ডিটেলসে কিছু বলি না, আমি শুধু বলি এইসব কথা প্লিজ বলো না। তার মানে আমার দাদা, আমার ফ্যামিলি মেম্বার, আমার বৌদি, আমার বাবা মা, এদের সবাইকে বলতে গেলে আমার গায়ে অবশ্যই লাগবে। যেহেতু আমরা একটা ফ্যামিলিতে বিলং করি, আমাদের মধ্যে রক্তের সম্পর্ক রয়েছে, আমরা সেটা কেউ কখনো ভুলতে পারবো না। যতই আমি দোষ করি না কেন, যতই ও দোষ করুক না কেন, কেউ কাউকে কিন্তু আমরা ছাড়তে পারবো না। আমাদের মধ্যে একটা ব্লাড রিলেশন রয়েছে, ব্লাড রিলেশন বাদ দিও। সে যাই হোক, আমি সেখানে এই কমেন্টটা করেছি, সেখানে একজন এসে কমেন্ট করেছে যে তোমার এখানে লাভ রিয়াক্ট দেওয়া উচিত হয়নি। আরে বাবা, আমি তো কমেন্টগুলো সব ডিটেলসে পড়ি না, আর এই জিনিসটা না তোমরা না বিশ্বাস করলে কিছু করার নেই। তোমরা MS ফ্যামিলিতে গিয়ে মন্দিরাকেও জিজ্ঞেস করতে পারো। এই জিনিসটা আমার বৌদি আমাকে বলেছিল যে কে কি পাঠালো না পাঠালো ও দেখতো না, ও ঢালাও সবাইকে লাভ রিয়াক্ট দিয়ে যায়। এখন হয়তো কাজের চাপ সেই লাভ রিয়াক্টটা দেয় না, কিন্তু ও কিন্তু একটা সময় সবাইকে লাভ রিয়াক্ট দিয়ে বেড়াতো। তা ওই আমাকে বলেছে কারো কোনো মেসেজ আমি দেখি না, লাভ রিয়াক্ট দিয়ে যায়। আর নেগেটিভ কমেন্ট নিয়ে নেগেটিভ ভিডিও নিয়ে যত ভাববি তত তো তুই ডিপ্রেশনে চলে যাবি, তত তুই তোর মাইন্ডটা থেকে তোর মানে ভিডিও করার মানসিকতাটা তুই চলে যাবে, এই জন্য সব ইগনোর করবি। আমি সেই রকমই করি। তা এত কমেন্ট আসে, আমি সব কিছুতেই লাভ রিয়াক্ট দিই, যেটা মনে হয় সেখানে গিয়ে আমি রিপ্লাই দিই। কিন্তু তা বলে এই নয় যে ওর সাথে আমার সম্পর্ক খারাপ। হ্যাঁ, আমার এটা আমি মানছি আমার অন্যায় হয়েছে, আমি লাভ রিয়াক্ট কেন দিয়েছি, কিন্তু জাস্ট ক্যাজুয়ালি দিয়েছি। লাভ রিয়াক্ট দেওয়ার মানে এই নয় যে আমি ওদেরকে ছোট করেছি, কিংবা আমি আমি আমার সঙ্গে ওর খারাপ সম্পর্ক। আমি বারবার বলছি আমাদের মধ্যে কথাবার্তা সব কিছু রয়েছে। হ্যাঁ, ওরা এখানে খাচ্ছে না সেটা ওদের ব্যক্তিগত ব্যাপার, ওরা কেন একসাথে খাচ্ছে না সেটা ওদের ব্যক্তিগত ব্যাপার, কিন্তু তা বলে এই নয় কিন্তু আমাদের সবার মধ্যে সম্পর্কটা খারাপ। আর বৌদি এখানে একটা কথা বলেছে যে এখানে লোকজন থাকে বলে আমাদের অনেক, তাই ও একা থাকতে পছন্দ করে, ও সেখানে আনকমফোর্টেবল ফিল হয় বলে ও এখানে আসছে না। সে ওটা ও বলেছে। হ্যাঁ, মানছি আমার বর আমার শরীর খারাপের জন্যে, তারপরে আমার বাবা মাও ছিল না বলে আমি একা থাকবো, তাই আমার বরকে আমি আমার কাছে ডেকে নিয়েছিলাম যে আমি একা থাকতে পারবো না বাড়িতে, তুমি কিন্তু এসো। সারাদিন যেমন তেমন ছোটো মা রয়েছে, দাদারা রয়েছে, বড় মা রয়েছে, সবাই রয়েছে, প্রবলেম হয় না সারাদিনের মধ্যে, কিন্তু রাত্রেবেলা কিন্তু প্রবলেমটা হয়, যেহেতু আমি একটা মেয়ে একটা বাড়িতে থাকতে পারবো না একটা বাচ্চাকে নিয়ে। সেখানে আমি আমার হাজব্যান্ডকে ডেকে নিয়েছিলাম, যেখানে আমার হাজব্যান্ড আমার সাথে ছিল। তো আমার হাজব্যান্ডের বন্ধু সার্কেলটা অনেকটাই বড়, কাজের সোর্সে বলো, তারপরে এমনি বন্ধু বান্ধব বলো। বন্ধু বান্ধব মানে যে এই নয় যে প্রায় 50-60টা ছেলে পিলে, এরম কিছুই নয়। যারা ক্লোজ ফ্রেন্ড একটা দুটো, সেই ফ্রেন্ডরা আসতো। আর আমার বর থাকলে ওরা আসতো। যেহেতু আমার বর একা থাকতে পছন্দ করে না, আমরা কিন্তু সব জায়গাতেই কিন্তু আমি একটা মেনশন করে দিই যে আমাদের একা থাকতে ভালো লাগে না, আমরা সব লোকজনের মাঝখানে থাকতে পছন্দ করি। ছোটোবেলা থেকে এইভাবে মানুষ হয়েছি, জয়েন্ট ফ্যামিলিতে মানুষ হয়েছি, একা কিন্তু কোনোদিনও আমরা থাকিনি। তাই জন্য একা থাকতে আমাদের কারোরই ভালো লাগে না, না আমার হাজব্যান্ডের, না আমার ওইটুকু ছেলের। আমার ছেলের কিন্তু 5 বছর বয়স হয়নি, আমি ছেলেকে নিয়েও কোনো মিথ্যে কথা বলছি না, আমার ছেলেও কিন্তু একা থাকতে পছন্দ করে না। সেখানে আমার বরের বন্ধু বান্ধবরা আসতো আমার বর থাকলে, সেখানে সবাই মিলে গল্প করতো। তারপরে কাজেরও মেয়েরা আসতো, ছেলেরা আসতো, সবাই মিলে ওরা, তাও কি আমার মনে অনেকে কেউ না, 2-1 জন হয়তো আসতো।
সেখানে আমার বৌদির আনকমফোর্টেবল লাগতেই পারে। এখন আমার বৌদি ঘরে যদি কেউ আসে, আমি ফট করে না গিয়ে না আড্ডা মারতে পারবো না, কোনো কাজ করতে পারবো না, সেটা আমারও লাগবে আনকমফোর্টেবল ফিল, যেহেতু আমি তাদের সঙ্গে অতটা মিশি না। এটা একটা ফ্যাক্ট, এটা একটা বাস্তব কথা যে আমার আত্মীয়ের সঙ্গে ও মিশতে পারবে না, ওর কেউ আসলে আমি মিশতে পারবো না। এত তো ইউটিউবাররা আমার বৌদি বাড়িতে আসতো একটা সময়, এখন আসা বন্ধ হয়ে গেছে, কিন্তু একটা সময় তো আসতো এত এত ইউটিউবাররা। আমি কিন্তু কখনো আমাকে মানে দেখুনি যে কোনো ইউটিউবাররা এসছে, আমার বৌদি আমাকে বলেছে, আমি সঙ্গে সঙ্গে চলে এসেছি শ্বশুরবাড়ি থেকে, এসে আমি তাদের সাথে আলাপ করছি। আমার এগুলো ভালো লাগে না, ওরও এগুলো ভালো লাগে না। তা বলেই নয় যে আমাদের মধ্যে সম্পর্ক খারাপ, আমরা আলাদা খাচ্ছি। আবার তো কেউ কেউ কমেন্ট করেছো যে হ্যাঁ, আমি আমার বৌদিকে বাড়ি থেকে তাড়িয়ে দিয়ে আমি এই বাড়িটা ভোগ করে নিয়েছি, আমি এখানে পুরোপুরি পার্মানেন্টলি চলে এসেছি, অনেকেই কমেন্ট করছো। আমি তো সব ইগনোরই করছি, ওই আমার বৌদির কথা শুনে, যে সব নেগেটিভগুলোকে তুই ইগনোর কর, তাহলে ভালো থাকবি, তাহলে ভিডিওটা করতে পারবি। আমার কাল থেকে এত মাথাটা গরম হয়ে গেছে না, আমি ভিডিও করার মুডই পাচ্ছি না। তো সত্যি কথা বলতে আমার বাবা মা এখনো জীবিত রয়েছে, আমরা এখনো সম্পত্তি ভাগাভাগি এই সেই এইসব আমরা বিশ্বাস করি নয়। আমার দাদাও করে না, আমিও করি না, আর আমার বৌদি তো করবেই না। আমাদের দুই ভাই বোনের মধ্যে এরকম কোনো ব্যাপারও নেই। আমার দাদা বৌদি এই বাড়িতে রয়েছে, আমি শরীর খারাপের জন্য এখানে রয়েছি। আমার বাবা মার শরীর খারাপের জন্য, আমার শরীর খারাপের জন্য আমার বাবা মা ওই বাড়ি যেতে দিচ্ছে না। প্রথমত আমি সিঁড়ি ভাঙতে পারি না, সিঁড়ি দিয়ে ওপর নিচ করতে পারবো না, আমার পেটে প্রবলেম হবে, অনেক কিছু প্রবলেমের জন্য আমি কিন্তু ওই বাড়ি যাচ্ছি না, এই বাড়িতে রয়েছি। তাই বলে এই নিয়ে পার্মানেন্টলি এখানে রয়েছি। আর যদি পরবর্তীকালে আমার বাবা মা মনে করে আমাকে সম্পত্তি দেবে, আমার দাদা আমার মধ্যে ভাগ করে দেবে, সে তখন দেখা যাবে, সে বহু পরের কথা, এখন কোনো কথা নেই এইসবে। তারা এখনো জীবিত রয়েছে, তাদের তাদের মানে অবর্তমানে কী হবে সে তখন দেখা যাবে, কিন্তু তারা যখন বেঁচে রয়েছে এইসব কথা না আমাদের মাথাতে আসে না। তাই প্লিজ তোমরা আমাদের মাথায় ঢুকিও না এইসব জিনিসগুলো, আর সুন্দর জিনিসটাকে এত জটিল করো না। আর আমি কেন লাভ রেট দিয়েছি, হ্যাঁ আমি লাভ রেট দিয়েছি, আমি দেব, তা বলে মানে এত এত জিনিসটা বাজে করছো তোমরা না, আমি সত্যিই মানে ফেড আপ হয়ে গেছি। একদিন বৌদি ক্লিয়ার করে দিল, তাতেও তোমাদের হয়নি, আবার তোমরা দেখছি উল্টো পাল্টা কমেন্ট করছো, উল্টো পাল্টা ভিডিও করছো কন্ট্রোভার্সি দেখে, কেন? আর হ্যাঁ, আমি একটা সময় একটা ভুল করেছি, সেটা হচ্ছে সেটা আমি পূর্ণ কাসন্দ ঘাটতে চাই না, আমাদের বাড়িতে কেউ ঘাটে না, তাই ভেবেও লাভ নেই। বৌদি একটা সময় ভুল করেছিল, সেখানে আমাকে কমেন্ট করেছে দাদার বোন হয়ে তুমি ওকে হেল্প করেছো। হেল্পটা করেছি ঠিক আছে, আমি তার জন্য আমার সঙ্গে আমার দাদার কথাবার্তাও হয়ে গেছে, ভুল বোঝাবুঝি ছিল সেটা মিটে গেছে, সব মিটে গেছে। আর আমি তো আমার বৌদিকে আমি আলাদাও বলেছি, আমি আমার বৌদিকে কখনো আমি আমার বৌদি হিসেবে কিন্তু দেখিনি। যখন বৌদি বিয়ে করে আসে তখন কিন্তু আমি একদমই ছোট, যখন তোমাদের বলছি কি আমি আমার বৌদি থেকে আমি 5 বছরের ছোট, সেখানে বৌদি আমাকে বোন হিসেবেই দেখেছে, আমি বৌদিকে সে দিদি হিসেবেই দেখেছি। আমি দাদার বিয়ের পরে আমি বৌদির থেকে বেশি বান্ধবী বান্ধবী দিদি এইসব হিসেবেই দেখেছি। আমার বাবা যখনই কিছু কিনে নিয়ে এসে দুজনের জন্য সমানভাবে একই জিনিস নিয়ে এসে, পোশাকপত্র কিনতে গেলে একই রকম কুর্তি কিনে নিয়ে এসছে, এই যে ইদানিং ও শাখা কিনে নিয়ে এসছে, দুজনের জন্য শাখা কিনে নিয়ে এসছে, তা আমরা এরকম ভেদাভেদ দেখিনি। তা সেই সময় আমি হয়তো ভুল করেছি বৌদিকে সাহায্য করে, সেটা একদিনের জন্যে, কিন্তু তার জন্য আমি কিন্তু পরে বৌদিকে প্রচুর বুঝিয়েছি, সেটা কিন্তু কেউ একবারও বলছে না। কিন্তু এটাই বলা যাচ্ছে যে আমি বৌদিকে সাহায্য করেছি, তাহলে আমার নয় আমি এখন কেন এত বড় বড় কথা বলছি। আমি সাহায্য করেছি নিজের অজান্তে, আমি জেনে বুঝে কিন্তু সাহায্যটা করিনি। তারপর আমি বাড়ি আসার পরে কিন্তু আমি 100 বার বৌদিকে বুঝিয়েছি, বোঝানোর পর জিজ্ঞেস করতে পারো তুমি, ওকে ভালো করে জিজ্ঞেস করতে পারো, আমি অন ক্যামেরায় বলতে পারবো যে আমি অনেক বুঝিয়েছি যে বৌদি আমি একদিন খুব নিজেকে গিল্টি ফিল করছি, আমার খুব কষ্ট হচ্ছে মনের ভেতরে, এই কাজটা আমি ঠিক করিনি, অনেকবার বলেছি। সে যাই হোক, আমি পুরোনো কার সঙ্গে আমি ঘাটতে চাই না, যা হয়েছে সব মিটে গেছে, আমাদের ফ্যামিলির মধ্যে মিটে গেছে, ফ্যামিলি সবাই মেনে নিয়েছে, আমরা নিজেরা মেনে নিয়েছি, আমরা নিজেরা এখন সবাই সুন্দরভাবে লাইফস্টাইল করছি, প্রায় 1.5 বছর হয়ে গেছে, 1-1.5 বছর হয়ে গেছে, আমরা সবাই ভালো আছি। কেন পুরোনো কার সঙ্গে ঘাটাচ্ছে আমি জানি না। আর তোমরা যারা আমাকে ভালোবাসো, আমি তাদের উদ্দেশ্যে বলছি, আমি মন্দিরার ননদ বলে আমাকে এত কমেন্ট করো না, আমাকে একটা সাধারণ মানুষ হিসাবে দেখো। এমএস ফ্যামিলির আমি কেউ হই সেটা ভেবে আমার ভিডিও দেখো না। তোমাদের যদি আমার ভিডিও ভালো লাগে তা আমার ভিডিওটা দেখো, আমার ভিডিওতে কোনো কিছু খারাপ লাগে সেটা দেখো, কিন্তু ওকে টেনে নিয়ে এসে আমাকে কিছু কমেন্ট করো না, তাহলে না
যদি আমার এইভাবে চলতে থাকে না, তাহলে ওদের মধ্যে আমাদের সম্পর্কটা না নষ্ট হয়ে যাবে, খারাপ দিকে এগিয়ে যাবে। এই তো কালকেও তো ওদের ঘরে গেছিলাম। এই তো বাবা আর দাদা মিলে ডাক্তার দেখাতে যাচ্ছে আবার উড়িষ্যা। সেখানে বৌদি আর আমি মিলে কালকে অনেকক্ষণ গল্প করলাম, বললাম যে একসাথে ওয়েব সিরিজ দেখা হবে। বৌদি নিজেই বললো যে বোন কালকে, তাহলে আমি তো কালকে থেকে একা হয়ে যাবো, তাহলে একসাথে আমরা সব দুজনে মিলে ওয়েব সিরিজ দেখবো, দুটো বাচ্চাকে আমরা ওই ঘরে পাঠিয়ে দেবো, দিয়ে আমরা এনজয় করবো দুজনে মিলে ঘরের মধ্যে ওয়েব সিরিজ দেখে, বই দেখে, মুভি দেখে। এইসব কথা আমরা শ্যুট করিনি, এগুলো আমাদের ভেতরের কথা। কিন্তু এগুলো শ্যুট করলে ভাববে কি আমরা শো আপ করছি, আমরা দেখাচ্ছি তোমাদেরকে আমাদের মধ্যে সব ঠিকঠাক আছে, তোমাদের দেখাচ্ছি। আদৌ তা নয়। মানুষের একটা আনকমফোর্টেবল ব্যাপার থাকতে পারে, ওই জন্য এখানে আসছে না। এই যে আমার বর চলে গেছে, এখন আমার মা বাবা আছে বলে, বাবা কালকে যাবে, বাবা একা যাচ্ছে, মা থাকবে বলে আমার বর কিন্তু কাজে চলে গেছে আবার, যে যেমন মানে ওর লাইফস্টাইলে চলে গেছে। আমি কিন্তু এখন একাই রয়েছি, যেহেতু মা থাকবে। আমার বর কিন্তু এখন আসছে না, বর আসছে না বলে বরের চেনা জানা কাজের যারা যারা আছে, বন্ধু বান্ধব, কেউই আসছে না। আমি আর মাই থাকবো কালকের থেকে। বৌদির মতো ঘরে একা থাকবে বলেই দিয়েছে। তাহলে সেখানে এত জটিলতা, এত কথা, আমি না সত্যি মানে মাথা আমার নিতে পারছি না। আমি এমনি একটা অসুস্থ মানুষ, আমি এত না আমি এত ঘুরিয়ে পিছিয়ে কথা আমি না, মাথায় আমার ঢোকে না। আমি খুব সাদামাটা একটা মানুষ। আমি আমার নর্মাল জীবন নিয়ে ভালো থাকি, আমি আমার কাজ বাজ নিয়ে ভালো থাকি, এইভাবে ভালো থাকি আমি। আমার সত্যি আমার না, যখন এইসব জিনিসগুলো আসে না, আমি না নিজে নিজেতে ভেঙে পড়ি, তখন ভিডিও করার মুডটা চলে যায়। মাঝে মাঝে আমি কেন ভিডিও বন্ধ করে দিতাম বলো তো, এত কিছুর জন্যে। এই দাদা বৌদির মধ্যে কি হচ্ছে, কমেন্ট ভরে যেত আমি ভিডিও করলে, এদের মধ্যে কি হচ্ছে তাতে ভিডিও হয়তো, যা কিছু হয় দেখি তো সব কিছু দেখি, লাস্টে টেনে নিচটা আমাকেই দেখে নিয়ে আসা হয়। আমার না এগুলো না একদম ভালো লাগে না। আমি আমার মতো থাকতে পছন্দ করি, আমি সবাইকে নিয়ে থাকতে পছন্দ করি। আমার না তখনই আমি ভিডিওটা স্টপ করে দিতাম, যে আমি এত কিছু নিতে পারি না, এত বাজে বাজে কমেন্ট, এত কিছু আমি নিতে পারি না। আমি সেই জন্য সবাইকে লাভ রিয়াক্ট দিয়ে গেছি, যার কমেন্ট ভালো লাগে আমি তার কাছে রিপ্লাই দিয়েছি। প্লিজ এরম কমেন্ট করো না, আমাকে আমার মতো ছেড়ে দাও। অসুস্থ মানুষ আমি বারবার বলছি, আমার শরীরের কন্ডিশন ভালো না, আমি এত কিছু নিতে পারবো না, এত কিছু সত্যিই পারবো না। তোমাদের বারবার রিকোয়েস্ট করছি, আমি শেষ পর্যন্ত সে রিকোয়েস্ট করছি। আমার যা বলার, আমার যা ক্লিয়ার করা আমি ক্লিয়ার করে দিলাম তোমাদেরকে। তোমাদের যাদের আমার ভিডিওটা ভালো লাগবে, তোমরা অবশ্যই আমার ভিডিওটা দেখো। প্লিজ ওকে টেনে নিয়ে এসে কোনো কিছু কমেন্ট করো না, তাতে আমি যদি আবার কিছু একটা বলি তখন সেটা নিয়ে আবার শুরু হবে জল ঘোলা। আমি এই জল ঘোলাটাই চাইছি না। এই যে কথা বলতে গেলে না কষ্ট হচ্ছে আমার অনেকটা, তাও আমি ভিডিওটা আজ করতে বাধ্য হচ্ছি, এত ঝামেলার জন্যে। আমার এত ঝামেলা ভালো লাগে না। ওয়াইটিতে এসছি মানে কি এই ঝামেলাগুলো পোহানোর জন্য, যেহেতু আমি ওর ফ্যামিলি মেম্বার? একদমই তো নয়। আমাকে তোমরা সাধারণ মানুষ হিসেবে দেখো না, আমাকে একটা সাধারণ ঘরের একটা মানুষ হিসেবে দেখো না, যে অন্য যেরকম ব্লগাররা ব্লগ করছে, আমি সেরকম একটা মেয়ে, আমি ওরকম ব্লগ করছি। তোমরা আমার ব্লগ দেখো, ব্লগ ভালো না থাকলে তোমরা ইগনোর করে যাও। তোমরা যেখানে খারাপ লাগবে সেখানে আমার কমেন্ট করো, যেখানে ভালো লাগবে সেখানেও আমাকে কমেন্ট করো, কিন্তু আমাকে নিয়ে করো না কেন, আমার কাজবাজ নিয়ে করো না কেন। ওই সব নিয়ে তো ভেবে লাভ নেই, ওই সব নিয়ে তো টেনে হেসড়ে লাভ নেই। আর বারবার বলছি, আমাদের মধ্যে সম্পর্ক সব সময় ঠিক আছে, একদম ঠিক আছে। এরপর আর কি বলবো, এবার কি লিখিত পরিতভাবে দিতে হবে তোমাদেরকে, স্ট্যাম্প পেপার কোর্ট থেকে নিয়ে এসে যে না আমাদের মধ্যে সব কিছু ঠিক আছে? আর জানি না, ভেবে পাচ্ছি না সত্যি। মাথা না কালকের থেকে না এত যন্ত্রণা করছে। কালকে সন্ধ্যেবেলা রাত্রেবেলা ঠিক 10টার সময় বৌদি ঘরে গিয়ে আমি সেম কথাই বলছি, বৌদি আমার মাথা না নিতে পারছে না, যন্ত্রণা করছে। কারণটা তো আর বলতে পারছি না যে কী জন্য যন্ত্রণা করছে, শুধু দেখছি। কি বলবো, এমনি আমি নার্ভের পেশেন্ট, আমি এত চাপ নিতে পারি না। আমাকে ডিপ্রেশনের ওষুধ খেতে হয়, আমাকে ঘুমের ওষুধ খেতে হয়। আমি বলতে গেলে আমি পাগল, আমাকে অনেকগুলো ওষুধ খেতে হয়। তারপরে এই সাথে প্যানক্রিয়াসের প্রবলেমটা হয়েছে, এর জন্য ওষুধ খেতে হয়। আর ওষুধ খেতে খেতে আমি নিজে খিটখিটে হয়ে গেছি, তাও আমি ভিডিও করছি ভালো লাগার জন্য, ভালো থাকার জন্য তোমাদের সাথে শেয়ার করছি আমার লাইফস্টাইল, যাতে আমার একটুখানি একাকিত্বটা কাটে। আমার হাজব্যান্ড যেহেতু কাজের সোর্সে বাইরে থাকে, ছেলেকে নিয়ে আমি ভালো আছি এখানে, কেন শ্বশুরবাড়ি যায় না, কেন আমি বাপের বাড়িতে পড়ে আছি, তাতেও সমস্যা। আরে ভাই, বিয়ের পরে কি মেয়েদের কি শ্বশুরবাড়ি থেকে বাপের বাড়িতে অধিকার থাকতে পারে না? বিয়ে হয়ে গেলে কি মেয়েকে একদম পর হয়ে গেল, বাবা মার থেকে কি বেরিয়ে গেল? নাকি বিয়ে হয়ে গেলে মা বাবার দেওয়া রক্তটা শরীর থেকে বেরিয়ে গিয়ে একদম শ্বশুরবাড়ির রক্তের সঙ্গে মিশে গেল, মা বাবাকে পুরো ত্যাগ করে দেবো? নাকি নাকি মেয়েরা বাপের বাড়িতে এসে থাকতে পারে না বেশি দিন, তাতেও কোশ্চেন? কি কোশ্চেন? শ্বশুরবাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে নাকি? শ্বশুরবাড়ির সঙ্গে কি সম্পর্ক ভালো না নাকি? নিশ্চয়ই কিছু একটা হয়েছে, এই জন্য ওখানে বাপের বাড়িতে পড়ে রয়েছে। আরে ভালো লাগা মন্দ লাগারও ব্যাপার থাকতে পারে, শ্বশুরবাড়ি থেকে খেদিয়ে দেবে কেন?
আমি খেদানোর মতো কোনো কাজ করি না। শ্বশুরবাড়ির লোকেরা আমাকে যথেষ্ট ভালোবাসে, যথেষ্ট ওদের সাথে আমার কন্ট্যাক্ট রয়েছে, কথা হয়, মাঝে মাঝে আমি যাইও। সেটা আমি শ্যুট করি না কখনো। তা বলেই না ওদের সঙ্গে আমার সম্পর্কটা খারাপ। প্রতিদিনই কথা হয়, মাঝে মাঝে বলতে গেলে 2-3 বার ফোন হয়। আমার ছেলেকে ফোন করে, আমাকে ফোন করে, আমার শরীর কেমন আছে জানে। এর মানে এই নয় যে আমি বাপের বাড়িতেই পড়ে রয়েছি। সেগুলো এখন কি কল লিস্ট থেকে কি স্ক্রিনশট তুলে দেখাতে হবে? আমার শাশুড়ি ফোন করেছে, আমার শ্বশুর ফোন করেছে। এতে শ্বশুরের আগের দিনে ফোন করে বললো যে পিকনিক আছে, শাশুড়ি যাবে না। শাশুড়ি আসলে মাছ মাংস কিছু খায় না, মানে মাছ খায়, মাংস খায় না, আর পিকনিক পছন্দ করে না। শাশুড়ি বাড়িতে থাকবে। তা আমাকে বললো ছেলেকে তাহলে আমার কাছে পাঠিয়ে দিয়ে তুমি তোমার শ্বশুরের সাথে পিকনিকে যেও। এবার আমার বর যেখানে যাবে না, সেখানে শ্বশুরের সাথে পিকনিকে গিয়ে কী করবো? এত কথা কি তোমাদেরকে এখানে শেয়ার করতে হবে এখন যে আমার সঙ্গে সম্পর্ক ওদের ভালো আছে? সত্যিই ভালো আছে ওদের সাথে সম্পর্ক আমার। আর বাপের বাড়িতে রয়েছি মানে এই নয় যে পুরো পার্মানেন্টলি এখানে থাকবো। আমার শরীরটা দিতে পারে না বলেই আমি এখানে থাকি। ডাক্তারের অনেক কিছু রেস্ট্রিকশন রয়েছে বলেই আমি এখানে থাকি। আর শাশুড়ি শ্বশুর, আমি ওই বাড়িতে কেন থাকি না? বর থাকে না সাথে, শাশুড়ি শ্বশুর থাকে নিচের ঘরে, আমি থাকি ওপরের ঘরে। আমার যদি হিতে বিপরীত হয়, আমি যদি ওপরে থাকি, রাত বিরাতে যদি আমার কোনো সমস্যা হয়, তাহলে কে দেখতে আসবে? ওদের ডাকবো, তখন ওরা ওপরে আসবে। পাশে তো কাউকে পাবো না, পাশে ওইটুকু ছেলেকে পাবো। ছেলে যদি ঘুমায়, তখন আমি কাকে পাবো পাশে? কাউকে পাবো না। অনেক প্রবলেম থাকে, সেই জন্য আমি এখানে পড়ে থাকি। এখানে প্রবলেম হলে পাশে আমার মা আছে, মাকে ডেকে নিতে পারবো। মা তো আমার সাথেই ঘুমায় রাত্রেবেলা। ছেলে, মা আর আমি ঘুমাই। মাকে ডাকতে পারলে মা আমার সমস্যাটা বুঝতে পারবে। তাদেরকে ডাকবো, তাদের সমস্যাটা আমাকে সে বোঝাতে আমার দিন কেটে আমি তো আমি ওপরে চলে যাবো। যখন আমার ব্যথা বাড়ে, তখন তো এরকমই মনে হয় যে আমি ওপরে চলে যাবো, এতটাই ব্যথা হয়। সেটা আমি ফিল করি, তোমরা কেউ ফিল করো না। তাই শ্বশুরবাড়ির থেকে আমি বাপের বাড়িতে রয়েছি, আমি বিনা কারণে আমি এখানে পড়ে নেই। আর এখানে বিনা কারণে পড়ে নেই। সব থেকে বড় কথা, আমি কিন্তু এখানে বসেও খাই না। আমি যথেষ্ট কাজ বাজ করে থাকতে পছন্দ করি। নিজের ছেলের কাজ করতে পছন্দ করি, রান্না বান্না করতে পছন্দ করি। আমি মায়ের সাথে কত হেল্প করি জানো সেটা? তোমরা জানো না সেটা। আমি কিন্তু বসে একদম খাই না। আমি অসুস্থ বলে যে আমি একদম বিছানায় শয্যাশায়ী রয়েছি তা কিন্তু নয়। আমি যথেষ্ট হেল্প করি, যতটা পারি। আমার হাজবেন্ড আসলে যথেষ্ট পার হেল্প করে। আমি অযথা এখানে পড়ে নেই বাবা মার ঘাড়ের ওপরে। আর বাবা মা আমাকে কোনো বোঝা বলেই মনে করে না। কোনো বাবা মাই তার মেয়েকে বিয়ে দিয়ে ভাবে না বোঝা হয়ে গেছে আমার মেয়ে। অন্তপক্ষে আমার মা বাবার মাইন্ডে এরকম নেই যে আমার মেয়ে বোঝা হয়ে রয়েছে। আর মা বাবা যথেষ্ট আমাকেও ভালোবাসে, আমার দাদাকেও ভালোবাসে। হ্যাঁ, এটা একটা ফ্যাক্ট, সায়েন্টিফিক ফ্যাক্ট। বাবা সবসময় মেয়েকে বেশি ভালোবাসে, মা সবসময় ছেলেকে বেশি ভালোবাসে। এটা, তাছাড়া আদার্স কিচ্ছু কারণ নয় ওদের সাথে সম্পর্ক খারাপ হয়ে যাওয়ার আমার। আমি শাক দিয়ে কোনো মাছ ঢাকছি না। আমি সাত সকালবেলা শুধু চাটা খেয়েছি, আর কিচ্ছু খাইনি। চা আর ওষুধটা খেয়েছি। তাই আমি বাসি মুখে কখনো মিথ্যে কথা বলতে বসবো না। ওই যে বললাম, বয়সে একটা টাইম থাকে, আমার এই বয়সে এসে মিথ্যে কথা বলা সাজে না। 27 বছর বয়স হয়ে গেছে আমার, 28-এ পড়বো, এই ফেব্রুয়ারিতে 28-এ পড়বো। তো আমার মিথ্যে কথা বলা সাজে না। তা প্লিজ এই নিয়ে না তোমরা কাদা ঘোলা করো না, আমাদের মতো ছেড়ে দাও। আর আমাকে আমার মতো ভিডিও দেখে কমেন্ট করো। ওকে টেনে নিয়ে কোনো ভিডিওর কমেন্ট করো না কিন্তু তোমরা। আর ওকেও করো না আমাকে নিয়ে কোনো কমেন্ট। তোমার ননদ কেন তোমার বাড়িতে পড়ে রয়েছে, এইসব প্লিজ কমেন্ট করো না। ও রিপ্লাই দেয় না, সেটা ওর ব্যক্তিগত ব্যাপার। তার জন্যে আমি কেন পড়ে রয়েছি সেটা ও বলে না, সেটা ওর ফ্যাক্ট। কিন্তু আমাকে ওকে নিয়ে কোনো কমেন্ট করো না। ব্যাস এইটুকুই বলবো। অনেক বড় ভিডিও হয়ে গেছে, যাই তোমাদের বিরক্ত লাগতে পারে, কিন্তু প্লিজ মন দিয়ে শুনো, এটাই রিকোয়েস্ট তোমাদেরকে। তো ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আমি আজ থেকে আবার ডেলি ব্লগ দেবো যে তোমরা আমাকে আমার মতো ভিডিওতে কমেন্ট করো। আমাকে কমেন্ট করো, আমার ছেলেকে কমেন্ট করো, মা বাবাকে কমেন্ট করো, তারা কেমন আছে জিজ্ঞেস করো। ব্যাস এইটুকুই। আমার কাজে কোনো খুঁত থাকলে সেই খুঁতে তোমার কমেন্ট করো, ভালো কিছু থাকলে সেটাই কমেন্ট করো, কিন্তু ওই সব টেনে নিয়ে এসে না। উফ, ঝড়ের বেগে বলে গেলাম। প্লিজ একটাই রিকোয়েস্ট তোমাদেরকে। তো ভিডিওটা আমি এখানেই শেষ করছি।